এই নেংটি দুটিকে কোথা থেকে ধরে আনলি রে জামিল? এদের কি করবি? হুস। ঠোঁটে আঙুল চেপে আরাফকে চুপ করিয়ে দিয়ে জামিল ফিসফিসিয়ে বলে, কথা বলিস না, ভাইয়ের মাথা খুব গরম আছে, কানের নিচে খাবি। রাহাত গলার আওয়াজ জামিলের থেকেও নিচু করে বলে, কিন্তু এরা কারা? এই ছেলে দুটোকে আটকে রেখেছিস কেন? সময় আসুক, বুঝতে পারবি। জামিল, ফুয়াদের ডাক শুনে দৌড়ে সেখানে চলে যায় সে। ফুয়াদ শামীম ইয়াসেরের পাশে বসে আছে। ইয়াসেরের মুখে কোনো ভাবান্তর নেই, চুপচাপ বসে আছে সে। জামিল গিয়ে ফুয়াদকে বলে, হাসপাতালে ফুল নিয়ে গিয়েছিলি, কি হয়েছে সেখানে? মেয়েটা ফুলের তোড়া পায়ের নিচে ফেলে কুঁচলে দিয়েছে আর বলেছে শামীম ইয়াসারকে যেন বলে দেই এই সব নাটক জনগণের সাথে করতে। ফুয়াদ কথাটা শুনে সাথে সাথেই শামীম ইয়াসেরের দিকে তাকায়। শামীম বলে, রাহাত নামের একটা ছেলে পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ ভাই, মেয়েটা ভীষণ জাঁদরেল। একটা কাহিনী বলি শোনেন। ওর কলেজের পাশে মঞ্জুর চায়ের দোকান আছে না, একদিন সেখানে আনোয়ারের গ্যাং কলেজ ছুটির সময় বসে আড্ডা দিচ্ছিল। তো আলো ওর বান্ধবীদের সাথে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আনোয়ারের দলের ছেলে একটা ব্যাড কমেন্ট করে। আলো এসে সরাসরি ওই ছেলের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, নাম কি? ছেলেটা হাসতে হাসতে বলে, নাম দিয়ে তোমার কাম কি? প্রেম করতে চাও নাকি? আলো ঠান্ডা গলায় বলে, আমি এখন একটা ইট এনে তোর বিচি থেতলে দেবো। হসপিটালে অ্যাডমিশন করার সময় তোর নাম জিজ্ঞেস করলে তখন কি নাম বলবো? রাহাত কথাটা বলে শেষ করতে পারে না ফুয়াদ। জামিল এবং অন্যান্যরা উচ্চ শব্দে হেসে ফেলে। স্বামী মিয়াসের কটমট দৃষ্টি দিয়ে ফুয়াদের দিকে তাকাতে ফুয়াদ অনেক কষ্টে হাসি বন্ধ করে। বাকিরাও নিশ্চুপ হয়ে যায়। স্বামী মিয়াসের বিড়বিড় করে বলে, আসুক আজ। ভাই, পোলা দুইটা অনেক কাঁদছে। দমকাদমকি করিস না, যা যা করার ওর বোনের সাথে করব। গভীর কণ্ঠে বলে স্বামী মিয়াসার। তারপর বলে, এখানে নিয়ে আয় দুটোকে। দু তিনজন গিয়ে আজান আর আয়াতকে নিয়ে আসে। দুজনই ভয়ে কাঁপছে। তাদের এনে স্বামী মিয়াসের সামনে রাখা হয়। আয়াত কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া, ওনাদের বলুন না আমার চশমাটা দিয়ে দিতে। চশমা ছাড়া আমি ভীষণ অসুবিধা হয়। স্বামী মিয়াসের গভীর কণ্ঠে বলে, তোমাদের আপু আসুক, সব দিয়ে দেওয়া হবে তোমাদের। কয়েক মুহূর্ত কেটে আয়াতের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া হয় শামীম জামিলকে বলে, ওর চশমা দে। জামিল চশমা এনে দেয়। রিক্সা থেকে নেমে আলো চারপাশে তাকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা খুঁজে বের করে। বিল্ডিংটা আজান আয়াতের কোচিংয়ের ঠিক পাশে। দ্রুত পায়ে হেঁটে সেই গেটের ভেতরে প্রবেশ করে। নিচের দিকে তাকিয়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। ফোনে সব বন্ধুদের মেসেজ দিয়ে রেখেছে সে। বিপদের আভাস পেলেই একটা ফোন করবে। অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা গ্রাউন্ড ফ্লোরে উঠে সে দাঁড়িয়ে পড়ে, মৃদু স্বরে বলে, আয়াত, আজান। আয়াত আজান আলোর কণ্ঠ শুনতে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পায়। মাথা ঘুরিয়ে আলোর কাছে এক প্রকার দৌড়ে যায়। আলো দুহাতে দুই ভাইকে আঁকলে নেয়। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? কি হয়েছে তোদের? স্বামী মিয়াসের দিকে আঙুল তুলে বলে আজান। আলো চোখ কপালে তুলে ফেলে। আজান আয়াতকে সরিয়ে দিয়ে বলে, আটকে রেখেছে মানে? দ্রুত পায়ে হেঁটে আলো স্বামী ইয়াসের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বাজ পাখি গলায় বলে, এইসব কোন ধরনের অসভ্যতামি? আমার ভাই দুটোকে আটকে রেখেছেন কেন? স্বামী মিয়াসের আলো চোখের দিকে তাকিয়ে থাকে। কোনো এক অজানা কারণে সে চোখ ফেরাতে পারছে না পারছে আলো নামের এই বিচ্ছু মেয়েটাকে কিছু বলতে। পাশ থেকে জামিল বলে ওঠে, ভাইয়ের সাথে চোখ নামিয়ে কথা বলুন, বেয়াদবি ভাইয়ের পছন্দ নয়। যার গালে 2 দিন আগে চড় মেরেছি, এখন তার সামনে চোখ নামিয়ে কথা বলতে হবে? স্বামী মিয়াসের রাগে অন্ধ হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইচ্ছে করছে এই 5 ফুটের মেয়েটার চোয়াল চেপে ধরতে। অনেক কষ্ট সে ইচ্ছেটাকে দমন করেছে। আলো জামিলের দিকে তাকিয়ে বলে, আমার ছোট ভাই দুটোকে হেনস্থা করা হচ্ছে, তাই না? আমি এক্ষুনি পুলিশ ডাকছি।
পুলিশ তো আমরাই ডাকতে পারি ম্যাডাম অদ্রিতা আলো, কিন্তু সেটা চাই না বলেই তোমাকে এনে ডেকেছি। ফুয়াদ বলে কথাটা আলো ফুয়াদের দিকে তাকিয়ে বলে। মানে তোমার এই গুণধর দুই ভাইয়ের ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। আলুর মনে হলো তার সামনে পৃথিবীটা নড়ে উঠেছে, কাঁপছে সব কিছু। সে কাঁপা কাঁপা গলায় বলে। পাশ থেকে আজান বলে ওঠে। আলো একটা দম নিয়ে নেয়। বুদ্ধিমতী আলোর বুঝতে একটু বাকি নেই ব্যাপারটা আসলে কি। সে স্বামী মিয়াসের চোখের দিকে তাকিয়ে বলে। বুঝলাম। তো আপনার লোকেরা কিভাবে জানলো আমার ভাইদের ব্যাগে ইয়াবা আছে? নিজেদের চোখে দেখেছি, কারো সাথে আদান প্রদান করছিল। দেখে তো মনে হচ্ছিল না কেউ জোর করছিল, তারপর গিয়ে ধরলাম। আলো শামীমের দিকেই তাকিয়ে আছে। শামীম এখনো চুপচাপ। আলো আটকে আটকে বলে। আমার উপরে প্রতিশোধ নিতে আমার নিষ্পাপ ভাই দুটোকে ব্যবহার করলেন? আপনি কতটা জঘন্য একটা লোক। শামীম হঠাৎ করে ঠোঁট বাঁকিয়ে হাসে। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে। আমার ভাই দুটোকে ছেড়ে দিন, অনুরোধ করছি আপনার কাছে। এত সহজে না, হাতে নাতে ধরেছি, পুলিশে দেব। আপনি থানায় গিয়ে ছাড়িয়ে আনুন। জামিলের কথায় আলো কিছুটা ঘাবড়ে যায়। আজান আয়াতের দিকে তাকিয়ে দেখে ছেলে দুইটা চোখ ছলছল করছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে। তোরা একটু ওইদিকে গিয়ে দাঁড়া। আয়াত, আমি কথা বলছি। দুজন বাধ্য ছেলের মতো দূরে গিয়ে বসে থাকে। আলো সরাসরি স্বামী মিয়াসের চোখের দিকে তাকিয়ে বলে। ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। আমার দুই ভাই দুটোকে ছেড়ে দিন। এত শুকনো কথায় তো চিড়ে ভিজবে না আপা। অপমান করেন, ভাইয়ের কতখানি সম্মান নষ্ট হয়েছে জানেন? তো আমাকে আর কি করতে হবে? মাপ তো চাইলাম। হস, আস্তে কথা বলেন আপা, গলায় তো আস্ত একটা মাইক নিয়ে ঘুরেন। একজন ছেলে বলে উঠে ইয়াসারের পেছন থেকে। তেমন কিছু না, শুধু ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে আপনাকে। আলু কথাটা শুনে হতভম্ব হয়ে স্বামী ইয়াসের দিকে তাকায়। ইয়াসের তার দিকে উপহাস এবং ক্ষোভের মিশ্র দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো তেজি কণ্ঠে চেঁচিয়ে ওঠে। অসম্ভব। সম্ভব আপা। আলো জামিলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে। আমি এখান থেকে এই মুহূর্তে আমার ভাইদের নিয়ে যাচ্ছি, দেখি আমাকে কে আটকায়। কথাটা বলে ঘুরে দাঁড়ায় আলো। জামিল বলে। তার আগে এটা দেখে নিন। আলুর দিকে একটা ফোন এগিয়ে দিয়ে বলে জামিল। আলো কপাল কুঁচকে ফোনটা হাতে নেয়। ছবিতে আজান আর আয়াত ইয়াব্বাত হাতে কাচুমুচু করে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওদের দিয়ে জোর করে এসব ছবি তোলা হয়েছে। আলো দ্রুত ছবিগুলো ডিলিট করে ফেলে। জামিল হেসে বলে। ছবিগুলো ভাইয়ের ফোনে আছে, ডিলিট করে কোনো লাভ নাই। জানোয়ারের দল, তোরা দেশের সেবা করিস? মানুষ ছি। আজ ক্ষমতা আছে তাই করছিস, কাল তো থাকবে না, তখন? আচ্ছা, আপনি ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবেন না তাই না? ঠিক আছে, ভাইদের নিয়ে যান। আমরা ওদের ব্যাগ করে এই ছবিগুলো নিয়ে থানায় যাচ্ছি। ডিবি পুলিশ গিয়ে বাড়ি থেকে তুলে আনবে, পরে গিয়ে মুজলেকা দিয়ে ছাড়িয়ে আনবেন। আর কিছু না, ভাইদের নামের পাশে আজীবনের জন্য ইয়াবাখর ট্যাগ লেগে থাকবে। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সেদিকে স্বামী মিয়াসের খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখছে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে মেয়েটি। এই পরিস্থিতিতে একটা মেয়ে কাঁদবে কেন? স্বামী মিয়াসের তো আলোকে কাঁদতে দেখতে চায়। কাঁদতে কাঁদতে আলো শামীম ইয়াসের কাছে ব্যস্তত স্বীকার করবে, এটাই সে চায়। শামীম ইয়াসের কয়েক মুহূর্ত কেটে যায়। আলো কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে। ঠিক আছে, আমি মাপ চাইব, তবে দয়া করে আমার ভাইদের এখানে আনবেন না, ওরা দেখলে কষ্ট পাবে। ঠিক আছে, মেয়ে মানুষ, তাই অনুরোধটা রাখলাম। এখন মাপ চান। আলু স্বামী মিয়াসের চোখের দিকে একবার তাকিয়ে তার পায়ের কাছে মাথা নিচু করে বসে পড়ে। কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে স্বামী মিয়াসের পা ছোঁয়া। ইয়াসের এক দৃষ্টি তাকিয়ে আছে আলোর দিকে। আলো নামের দেমাগি মেয়েটা তার পা ছুঁয়েছে, অথচ তাতেও তার স্বস্তি হচ্ছে না।
এই মেয়েটা ভিতরে ভিতরে যে ভাঙেনি তা ইয়াসের বুঝতে পারছে। কি হলো, চুপ করে আছেন কেন? মাপ চান। জামিলের কথায় আলো মাথা উঠিয়ে স্বামী ইয়াসের দিকে তাকায়। চোখ মুখ কাঠিন্য তো এনে মেয়েটার, অথচ তার ঘাপটে যাওয়ার কথা ছিল। আলো ধীরে ধীরে বলে, কি বলতে হবে? আপনি বলুন যে যা করেছি তার জন্য আমাকে মাপ করে দিন। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। ওকে? যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিন। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। সামিন ইয়াসার জিন্দাবাদ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, সামিনী আহসান জিন্দাবাদ। এখন উঠুন। আলো উঠে দাঁড়িয়ে ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে তার এমন খানিকটা মায়া হচ্ছে। জামিল বলে, এই মাপ চাওয়ার দৃশ্যটা চাইলে ভিডিও করে নেট দুনিয়ায় ছেড়ে দিতে পারতাম। আমার ভাইয়ের ইমেজটা ঠিকঠাক হয়ে যেত, কিন্তু তা করলাম না, মেয়ে মানুষ বলে। আপনার বাবার আপনাকে বিয়ে দিতে ঝামেলা হবে, তাই আমাদের জননেতা শামীম ভাই আবার এই এলাকার অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নেয়। সেখানে তার জন্য একটা মেয়ের ভবিষ্যতে বিয়ে দিতে ঝামেলা হোক, তা সে কখনো চায় না, বুঝেছেন? আলো ইয়াসের চোখের দিকে তাকিয়ে আছে। স্বামী ইয়াসের এতক্ষণে নীরবতা ভেঙে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে বলে, ওর ভাইদের ব্যাগ দুটো দিয়ে দে। রাহাত দৌড়ে গিয়ে দুটো ব্যাগ এবং আজান আয়াতকে নিয়ে আসে। স্বামী ইয়াসের বলে, ছবিগুলো ওকে দিয়ে ডিলিট করা। জামিল স্বামী ইয়াসের ফোনের আলোর হাতে দিয়ে বলে, নিন, ডিলিট করুন। আলো ছবিগুলো ডিলিট করে ফোন দিয়ে দেয়। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে। ওরা তিনজন ঘুরে দাঁড়িয়ে 2 কদম ফেলতেই স্বামী ইয়াসের বলে ওঠে, মেয়ে মানুষের স্বভাবে সব কিছু থাকতে হয়, তেজ চারা, ওটা বাড়তি, বিপজ্জনক খুব। আলো কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ঘুরে তাকায় না। আয়াত আর আজানের হাত ধরে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফুয়াদ শামীম ইয়াসের দিকে চায়। হয়েছে খুশি এবার? কিসব জেদ যে তোর মাথায় চেপে বুঝি না। তোর মতো মাথা ভাঙার সাথে বন্ধুত্ব করে আমার হয়েছে যত জ্বালা। কিরে বল, এখন শান্তি পেয়েছিস? না। এক শব্দে শামীম ইয়াসের উত্তর দেয়। না মানে মেয়েটা তোর পা ধরলো তবুও শান্তি পাসনি? শামীম ইয়াসের ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ওর চোখ দুটো দেখেছিস তুই? বিন্দু মাত্র আতঙ্কিত হয়নি ওই চোখ দুটো। ও সামিন ইয়াসারকে ভয় পায়নি ফুয়াদ, পা ধরতে হবে বলে ধরেছে। ভয় পায়নি এই ইয়াসারকে। আমি তো ওর চোখে ভয় দেখতে চেয়েছি। ফুয়াদের মুখ হা হয়ে যায়। হতভম্ব হয়ে ভাব নিয়ে বলে, তুই কি শুরু করলি একটু বলতো? কিছুই না। তারপর জামিলের দিকে তাকিয়ে বলে, ওকে নজরে রাখবি, ওকে আমার চাই। ও ক্ষমতার কথা বললো না তখন? ওকে একটু একটু করে আমার ক্ষমতা সম্পর্কে ধারণা দেব আমি। জামিল মাথা নাড়ায়, তাকে কিছুটা বিচলিত লাগছে। রাজনীতি ছেড়ে ভাই এখন এসব করতে শুরু করলে মারা পড়তে হবে, আর টাইম লাগবে। রাহাত ইয়াব্বার প্যাকেটটা নাড়িয়ে দেখছিল, হঠাৎ করে বলে ওঠে, ভাই এটা তো ইয়াবা না, এগুলো তো নকল। সাবি মিয়াশা শুকনো হাসি হাসে। পাশ থেকে সবুজ বলে ওঠে, ওই সালা, নকল তো থাকবে। সামিন ইয়াসার কি ইবারের ডিলার নাকি যে যখন তখন আসলে ইয়াবা এনে দিবে? হাসির মৃদু গুঞ্জন শোনা যায় ওদের মাঝে। আজ ওই মেয়েটাকে বোকা বানিয়ে কার্যসিদ্ধি করেছে সবাই। খুবই মজা পেয়েছে ছোটোখাটো এই অ্যাডভেঞ্চারটা করতে পেরে তারা। রিক্সায় 3 জন চাপাচাপি করে বসে আছে তারা। আলো পার্স ব্যাগ থেকে ফোন বের করে সময় দেখে। সন্ধ্যা হয়ে গিয়েছে। ফোনটা ব্যাগের ভেতরে ঢুকে আয়াত আর আজানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় পড়তে বসবি দুজন। ভুলে যাবি গত 3 ঘন্টায় কি হয়েছে। আমি তোদের বাড়িতে দিয়ে এসে আবুর কাছে যাব। হাসপাতালে গিয়ে আমাকে পাঠিয়ে দেব। আমু যেন কিছু টের না পায়, ঠিক আছে? আজান আর আয়াত মাথা নাড়ায়। আলো বলে, অনেক বড় হয়ে গেছিস দুজনে, এখন একটু সাহসী হ। সব সময় আমি আর আব্বু থাকবো না।
আয়াত আজান কিছু বলে না। রিক্সা তাদের বাসার সামনে এসে থামে। আলো নেমে ভাড়া মিটিয়ে দিয়ে হন হন করে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপে। কাজের মেয়েটা এসে দরজা খুলে দিতেই আলো দ্রুত ভেতরে ঢুকে নিজের ঘরের দিকে যায়। আতাউর আলম ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা আলোয়া বেগম নিজের ঘর থেকে আলোর অস্তিত্ব টের পেয়ে রিনি রিনি গলায় ডাকে। ও আলো, তুই আইসিস? তোর বাপ কখন আইব? আরে ও আলো, কথা কইস না কেন? আলো কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। এক ঝটকায় হাতের পাশটা বিছানার উপর ছুঁড়ে মেরে ও ওয়াশরুমে ঢুকে যায় সে। কল ছেড়ে চোখ মুখে পানি ঝাপটা দিয়ে সে তার দু হাতের দিকে তাকায়। আজ এই হাতে একটা জঘন্য লোকের পা ছুঁয়েছে। ঘেন্নায় আলোর গা গুলিয়ে আসছে। সে সাবান লাগিয়ে হাত দুটো দলতে থাকে। দীর্ঘ সময় কেটে যায়। দলতে দলতে আলো হাত দুটো লাল বানিয়ে ফেলেছে। বিছানার উপরে পার্স ব্যাগের ভিতরে আলোর ফোন বেজে যাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার হাত যে ধুতে ভীষণ ব্যস্ত। তার এখন ইচ্ছে করছে এক স্তর চামড়ায় ছিলে ফেলতে হাতে। আরও কিছু সময় পরে আলো হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। ফোনটা তখনও বাজছে। তোয়ালে দিয়ে হাত মুছে পার্স খুলে ফোনটা হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে তার ইসমামের নাম্বার দেখে অসুস্থতে পড়ে যায় আলো। এই মুহূর্তে ফোনটা ধরতে ইচ্ছে করছে না আলোর, কিন্তু ইসমাম শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দিনের ভেতরে আলোর সাথে কথা বলার জন্য। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে ইসমাম বলে ওঠে, কোথায় ছিলে? ওয়াশরুমে। আমি গত 1 ঘন্টা ধরে ফোন দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা ওয়াশরুমে ছিলে? আলো চুপ করে আছে। ইসমাম বলে, ভেবেছি আঙ্কেল হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে। না, আব্বু ঠিক আছে। ইসমাম আদর মাখা কণ্ঠে বলে ওঠে, খুব স্টেজ যাচ্ছে তাই না? এই আর কি। আচ্ছা, ওই ঝামেলাটার কি হলো? মিজারা তোমাকে কিছু বলেছিল তারপর? আলোর হঠাৎ চোখ দুটো ভিজে ওঠে। গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। তার ইচ্ছে করছে ইসমামের সাথে যন্ত্রণাটা শেয়ার করতে, কিন্তু এটা করা যাবে না। ইসমাম শুধু শুধু চিন্তা করবে। ইসমাম বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আলো, ভিডিও কল দিই? না, আমার খুব মাথা ব্যথা করছে, পরে। ইসমাম চুপ হয়ে যায়। কিছুক্ষণ দুপাশের দুজনই চুপ করে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো বলে ওঠে, দেশে ফিরছো কবে তুমি? কবে দেখা হবে আমাদের? তোমার পরিবারকে সব জানাবে কবে? আমাকে কেন তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দাও না? আচ্ছা ইসমান, একটা কথা বলো তো, তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? ইসমাম ধমকে সুরে বলে, অদ্রিতা। তাহলে তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে বললে তুমি চুপ করে থাকো কেন? যেন কোনো আগ্রহ নেই তোমার। চেঁচিয়ে বলতে থাকে আলো। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মাথা ঠান্ডা করো, দেব, সময় হলেই দেব। কতবার বলেছি ছেলেটাকে ধমকাবে না, কথা কি কানে যায় না? গন্ডারা চামড়া নাকি তোমার গায়ে? ভাতের লোকমাটা ইহানের মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে প্লেট রেখে ঋতু নিচু স্বরে বললে, জোর না করলে খেতেই চায় না একেবারে। ইলহাম চোখ রাঙিয়ে দিয়ে বলে, জোর করতে হবে না, মির্জা বাড়ির ছেলেদের উপরে জোর চলে না, তারা তাদের ইচ্ছা মর্জির মালিক। আমার ছেলের যখন মন চাইবে তখন খাবে। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি যাও বাবা, দাদার ঘরে গিয়ে খেলো। বাবার আস্ক্রা পেয়ে ইহানের ঠোঁটজোড়া প্রশান্তি হয়ে যায় হাসিতে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ঋতু খাবারের প্লেট নিয়ে বসে আছে। ইলহাম কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, হাত ধুয়ে দরজাটা বন্ধ করে আসো। ঋতু চমকে ওঠে, ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, শাড়িটা পাল্টে এসো, এই রংটা আমার পছন্দ নয়। হঠাৎ করে ঋতুর বুকে সূক্ষ্ম যন্ত্রণা হতে শুরু করে। একই বোধহয় বলে পুরুষ মানুষ, নিজের প্রয়োজনের সময় এরা ঠিকই নমনীয় হয়ে কথা বলে। ঋতুর মনে হচ্ছে তার জন্মই হয়েছে কারো বউ নামে যৌনদাসী হয়ে থাকার জন্য, কারো অর্ধাঙ্গিনী হয়ে সম্মানিত হওয়ার জন্য। ঋতুর মতো হাবাতে মেয়েদের জন্ম হয়নি। কি হলো, বসে আছো কেন? আমাকে ভাইয়ের সাথে পার্টি অফিসে যেতে হবে সন্ধ্যায়, তাড়াতাড়ি। ঋতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। হাত ধুয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসে আলমারি থেকে একটা নীল রঙের পাতলা জর্জেটের শাড়ি বের করে ওয়াশরুম থেকে ঢুকে পড়ে
নেন। ধীর পায়ে স্বামীর পাশে এসে বসতেই হ্যাচকার টান মেরে তাকে নিজের কাছে নিয়ে নেয়। ইলহাম ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজকাল খুব বার বেড়েছে তোমার, তাই না? মা মারা যাওয়ার পরে পুরো সংসারের চাবি পেয়ে গিয়ে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছো। স্বামী কাছে ডাকলে গায়ে লাগে না? ঋতু শ্বাস নিতে পারছে না, তার বুকের যন্ত্রণাটা বেড়েই যাচ্ছে, চোখে ঝাপসা হয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে চোখ পানি দেখলে ইলহাম আরও রেগে যাবে। ঋতু গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ভুল ভাবছেন। ইলহাম কোনো কথা বলে না, নিজের স্বামী হওয়ার হক আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে। ঋতু দু চোখ বন্ধ করে অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। দীর্ঘশ্বাস পড়ে ইলহাম সেই চিরাচরিত ধমকের সুরে বলে, তোমার বাবা ফোন করেছিল, কাল বাড়িতে আসবে। ফোন করে বলে দিও যেন ভালো জামা কাপড় পরে আসে। আচ্ছা, ওনার কি ভালো জামা কাপড় নেই? মাসে মাসে তো টাকা পয়সা ভালোই পাঠাও ওই বাড়িতে, কিনে নিতে পারে না? ফকিন্নির মতো ঘুরে বেড়ায়। ঋতু নিস্তেজ কণ্ঠে বলে, ফকিন্নির মেয়েকে বিয়ে করেছিলেন কেন তবে? ইলহাম কপাল কুঁচকে বলে, মুখে মুখে কথা বলা তো ভালোই চালাতে শিখে গেছো, এত সাহস পাচ্ছ কোথায়? ঋতু চুপ হয়ে যায়। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না। তারপর ঋতু মৃদু স্বরে বলে ওঠে, মাঝে মাঝে মনে হয় আমি আপনার বউ না হয়ে আপনার ওই সব রক্ষিতাদের মতো কেউ হলে ভালোই হতো। আপনার থেকে অন্তত একটু মিষ্টি কথা তো শুনতে পারতাম। আতর আলম তো সুস্থ হয়ে উঠেছে, মনে হয় না সে তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে। তোমার একজন প্রতিদ্বন্দ্বীকে কিন্তু বেড়ে গিয়েছে এবং জনগণের কাছে তার অবস্থান কিন্তু বেশ শক্তপোক্ত। শামীম বাবার কথায় হালকা হেসে বলে, ভালোই তো, তা না হলে নির্বাচনের মজাটা কোথায়? মানুষ তোমাকে ছাত্রনেতা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু এই শহরের মেয়র হিসেবে আতর আলমের মতো একজন বয়স্ক, জ্ঞানী এবং সাদাসিধে ব্যক্তিকে রেখে তোমার হাতে শহরের দায়িত্ব তুলে দেবে বলে আমার মনে হচ্ছে না। আমি সন্দিহান। শামীম ইয়াসের কলম থেমে যায় বাবার কথায়। সে কিছু পেপার সাইন করছিল। ইমতিয়াজ মির্জা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, বলছি রাজনীতিটা একটু মন দিয়ে করো, তারপর একটু সময় গেলে সরাসরি এমপি পদের জন্য লড়বি। তুমি কি ভয় পাচ্ছ? ছেলে সরাসরি প্রশ্নে আমতা আমতা করে ইমতিয়াজ মির্জা বলে, 7 বছর আগে তোর মেজো ভাইয়ের অপকর্মের দাম আমি এমপি পদ খুইয়ে দিয়েছি মানুষের জন্যের কাছে। বর্তমানে আমার গ্রহণযোগ্যতা কতখানি তা তো নিশ্চিত না। তার উপরে সেদিনের সেই ভাইরাল ভিডিও, টাকা দিয়ে নিউজ চ্যানেলগুলোকে সামলে নিয়েছি, কিন্তু বিষয়টা নিয়ে এখনো কথা হচ্ছে। তোকে সবাই ভয় পায়, তাই হয়তো সামনে কিছু বলছে না। সেটাই, এই বয়টাই আমার দরকার। তারপর কয়েক মুহূর্তে চুপ থেকে বলে, আতাউর আলম সাদা সিধে মানুষ, রাজনীতি সাদা সিধে মানুষ দিয়ে হয় না বাবা। এদের জন্য উপযুক্ত পেশা শিক্ষকতা। দীর্ঘ জীবন সাংবাদিকতা করেছে, এই শহরে টিকে থাকতে পেরেছি, এটাই অনেক। ইমতিয়াজ মির্জা ছেলের সাহস এবং আত্মবিশ্বাস দেখে অবাক হয়। সেও প্রচণ্ড সাহসী ছিল, কিন্তু তার বড় ছেলে তাকে ছাড়িয়ে গিয়েছে। যদি এই সাহসটা ভালো কাজে লাগাতে পারে তাহলে অনেক দূর যেতে পারবে। শামীম ইয়াসের বলে, নির্বাচনে হারার কথা ভেবে চিন্তা করে না, কারণ জিতবো আমি, সেটা যেভাবেই হোক। ওই মেয়েটার ব্যাপারে কি করলি? বলেছি মামলা দিয়ে দে, ওর বাবাকেও একটু দমিয়ে রাখা যাবে। ওটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি ওটা নিয়ে ভেবো না। ভীষণ সাহস মেয়েটির। বাবার জন্য সন্দেহের বশে কোনো রকম যাচাই বাছাই না করেই সামিন ইয়াসারের গায়ে হাত তোলে। আতর অনেক লাকি, এমন একটা মেয়ে পেয়েছে। তুমি মেয়েটার প্রশংসা করছো নাকি আমাকে অপমান করতে চাইছো বাবা? কোনোটিতেই না। হঠাৎ করে শামীম ইয়াসের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সে খুশি হয়। ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে, ছোট ফোন করেছে? কথা বলো, জিজ্ঞেস করো কবে ফিরবে দেশে। বাড়ির ব্যবসা ইলহাম একা সামলাতে হিমশিম খাচ্ছে, এতটুকু দায়িত্ব তো নিতে বলো। শামীম ইয়াসের ফোন কানে তুলে নিয়ে বলে, বল ভাই। ওপাশ থেকে কেউ বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ বল ভাই, ঠিক আছিস তুই? ঠিক আছে ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। ওই ঝামেলাটার কি হলো? তুমি মেয়েটিকে কিছু বলেছো পরে? শামীম কিছুটা অবাক হয়ে বলে, সব কথা রেখে ওই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও, তাই আর কি। শামীম শুকনো হাসি হেসে ভাই আশ্বস্ত করে বলে, আরে দূর, ছুচু মেরে হাত গন্ধ করবো নাকি আমি?
আমি এখন আমার ইলেকশন নিয়ে ভাবছি। মনোনয়ন পেয়ে গেছি দল থেকে। অভিনন্দন ভাইয়া। বিয়ান হেসে বলে উপাসের ব্যক্তি। শামীম বলে, তুই ফিরে আয় ছোটো, বাবা আসতে বলছি তোকে। বাড়ির ব্যবসা সামলাবি, এখানে এলে তোকে বিয়ে করে দেবো আগে। বিদেশি বউ নিয়ে আসিস না সাথে করে, খবরদার। উপাসের ব্যক্তি হেসে বলে, আর তুমি কবে করছো? তুই বিয়ে করে রিভিউ দিবি তারপর। দুই ভাই ফোনে দীর্ঘক্ষণ কথা বলে। তারপর ফোন রেখে পুনরায় নিজের কাজে মন দেয় শামীম ইয়াসার। আতাউর আলমকে গতকাল বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার আগমনে উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে সবাই উড়ে উড়ে আসছে। রেহানা রান্নাঘরে চায়ের পানি বসে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না সে। এই নেমক হারামগুলোর জন্য দফায় দফায় চা বানিয়ে সে ক্লান্ত। অসুস্থ মানুষকে দেখতে এসেছে নাকি দাওয়াত খেতে এসে তা এরাই ভালো জানে। আতাউর আলমের ঘর থেকে নাটকের সংলাপ শোনা যাচ্ছে। অভিনয় করছে আতাউর আলমের চাচাতো ভাই। ভাইয়ের প্রতি দরদ যেন উতলে উঠছে এখন। অথচ দুর্ঘটনার দিন আলো গিয়ে এত করেই বলল তার সাথে থানায় যেতে, থানায় সাধারণ ডায়েরি করবে। সে তখন গর্তে লুকিয়েছিল সরীসৃপটা। রান্নাঘরে দরজায় এসে দাঁড়ায় আলোর গৃহ পরিচালিকা সীমা। রেহানা চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে বলে, উঠে চালো, গিয়ে বল চা খেতে ডেকেছি। আপা তো বাড়িতে নেই খালা, কোথাও গিয়েছে। এই সাত সকালে কোথায় গিয়েছে মেয়েটা না খেয়ে? গলির মোড়ে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। পরনে তার সাদা এবং নীল রঙের মিশ্রিত প্রিন্টের সালোয়ার কামিজ। হাত উঠিয়ে বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। এই কয়েকদিন ধকলের চোখের নিচে কালি জমে গিয়েছে, কিন্তু গায়ের ওই উজ্জ্বল শ্যামলা ধরনের রঙের সাথে চোখের নিচের কালি বেশ মানিয়েছে। খুব একটা অদ্ভুত লাগছে না। আলো এবার বেশ বিরক্তি হয়। আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে, অথচ কোনো খালি রিক্সা খুঁজে পাচ্ছে না সে। দীর্ঘ সময় পরে একটা রিক্সা পেয়ে গেল। সে উঠে পড়ে রিক্সায়। আজ আলোর বাবা আতাউর আলমের জন্মদিন। বাবাকে সারপ্রাইজ দিতে তার জন্য অল্প কিছু আয়োজন করবে আলো। সকাল সকাল সেই জন্যই বের হয়েছে সে। কিছু দূর যেতে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। কাছে কোথাও থেকে মাইকের আওয়াজ আসছে। আলো বিরক্ত হয়ে বলে, কি হয়েছে ভাই? বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। ডান পাশে একটা অ্যাম্বুলেন্স তাদের মতো আটকে পড়েছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার বাইরে নেমে কারোর সাথে ফোনে কথা বলছে। আলোর বেশ খারাপ লাগছে। নিশ্চয়ই রোগীটি পড়ে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। সামনে নির্বাচন, আর এখন সব রাজনৈতিক দল রাস্তাগুলোকেই নিজের বাপের সম্পত্তি মনে করে আটকে রেখে ঘেউ ঘেউ করতে থাকবে। আলোর বাবা এই শহরের মেয়র হলে সে শহরের ভোল পাল্টাই ফেলবে। আলো নিশ্চিত। কয়েক মুহূর্ত পর একটা গাড়ি এসে তাদের সামনে থামে। রিক্সাওয়ালা অতি উৎসাহ হয়ে বলে, আলুর মেজাজ বিগড়ে যায়। রাস্তা আটকে মাফিয়াগিরি করা একমাত্র ইয়াসার মির্জার পক্ষেই সম্ভব। কোনো কিছু না ভেবেই আলু রিক্সা থেকে নেমে পড়ে। ইয়াসার মির্জা দলের একটা ছেলে এসে গাড়ির দরজা খুলে দিতে সে বাইরে নেমে দাঁড়ায়। আলু বাতাসের গতিতে ইয়াসার মির্জার মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ে। সকাল সকাল অনাকাঙ্ক্ষিতভাবে আলুর নামের মেয়েটি নিজের মুখোমুখি আবিষ্কার করে ইয়াসের চুয়ার লম্বা হয়ে যায়। সে কিছুটা অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী একজন শ্যামাবতীর দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? রাস্তাটাকে নিজের সম্পত্তি মনে করেছেন নাকি? আলু ধমকে ইয়াসের ঘোর কাটে। পরিস্থিতি অনুধাবন করতে পারে সে। প্রচণ্ড বিরক্ত হয়। সেই ফাজিল মেয়েটা সবসময় এভাবে উড়িয়ে এসে জুড়ে বসেছে তার কাজে বাধা দিতে। সেই দিন পা ধরেও একটু ভয় ঢোকাননি মনে। আবার চেঁচিয়ে কথা বলছে ইয়াসারের সাথে। ইয়াসের আলোকে কিছু না বলে জামিলের দিকে তাকায়। জামিল বলে, এই যে আপা, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে একটু বলবেন? সমস্যা কোথায় হচ্ছে মানে? রাস্তা ব্লক করে জনগণের ভোগান্তির ব্যবস্থা করে বলছেন সমস্যা কোথায় হচ্ছে? ইয়াসারের পেছনে দাঁড়িয়ে রাহাত ফুয়াদকে বলে, দেখছেন ভাই, এই মেয়ে ভাঙে তবু মচকায় না। সেই দিনের পা ধরার কথা বেমালুম ভুলে গেছে।
ইয়াসার আলোর চোখের দিকে তাকিয়ে বলে। ভোগান্তি কোথায় হচ্ছে? বড় গাড়িগুলো তো চলে যাচ্ছে একটার পর একটা, রিক্সাগুলোকে যেতে দেওয়া হচ্ছে না, আর হবেও না। হাইওয়েতে রিক্সা ওঠার নিষেধাজ্ঞা আছে, তা কি জানেন না আপনি? বিশিষ্ট জ্ঞানী সুনাগরিক ভোটার। ইয়াসের কটাক্ষ শুনে আশেপাশে তার ছেলেগুলো হো হো করে হাসতে থাকে। আরাফ নামের ছেলেটি ইয়াসেরকে বলে, বেডি মানুষ ভাই, বেনের ওজন কয়েক গ্রাম কম আছে। আলো খেপে গিয়ে বলে, তাহলে এই অ্যাম্বুলেন্সটা এখানে আটকা পড়ে আছে কেন? জবাব দিন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আলোর চেঁচামেচি শুনে কান থেকে ফোন নামিয়ে সেদিকে যায়। অ্যাম্বুলেন্স থেকে রোগীর পরিবার একজন লোক নেমে আসে। আলোকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম আমাদের আটকে রাখেনি, অ্যাম্বুলেন্সটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, অন্য একটা অ্যাম্বুলেন্স আসছে, একটু সময় লাগবে। আলো স্বামী মিয়াসের দিকে তাকায়। স্বামী মিয়াসের কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলোর দিকে তার রাগের দৃষ্টি রেখে রোগীর পরিবার লোককে গভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, কতক্ষণ লাগবে? লোকটি কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আধা ঘন্টা তো লাগবে, আমার বউটা খুব কষ্ট পাচ্ছে, প্রেগনেন্ট সে। স্বামী মিয়াসের রাহাতকে বলে, রাহাত গাড়ি ঘোড়া, ওনার ওয়াইফকে হাসপাতাল নিয়ে যা। রাহাত এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়িয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। গর্ভবতী মহিলার স্বামী এবং অন্যান্যরাও ধরাধরি করে রোগীকে স্বামী মিয়াসের গাড়িতে বসায়। যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছে মহিলাটি। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামী মিয়াসের দিকে কৃতজ্ঞতার হাসি দিয়ে গর্ভবতী মহিলার স্বামী গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। স্বামী মিয়াসের কয়েক মুহূর্ত আলোকে দেখে গভীর কণ্ঠে বলে ওঠে, তুমি একটা ফটকা চালাক মেয়ে। আলো চুপ করে থাকে। হঠাৎ করে বলে, পরিস্থিতি সামলে নেওয়ার চমৎকার ক্ষমতা নিয়ে জন্মেছেন। খুব ভালো নাটক দেখালেন আজ। আপনার মতো একটা গিরগিটির নতুন একটা দারুণ রূপ আবিষ্কার করে আমি একটু অবাক হইনি। এই রূপ ক্ষণে ক্ষণেই বদলাবে। আবার কোনো গরিবকে ধরে লাথি মারবেন, অথবা কোনো মেয়ের ওড়না ধরে টান দেবেন। আপনার ফ্যামিলি হিস্ট্রি তো তাই বলে। আলু রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তার ডান পাশে চাপা গুলি রাস্তায় ঢুকে পড়ে। স্বামী মিয়াসের কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। ফুহাদ পেছন থেকে বলেন, তুই বুনো ওল হলেও ও দেখছি ভাগা তেঁতুল। না, ও একটা মেয়ে শুধু, আর শুধুমাত্র একটা মেয়ে, দুর্বল প্রজাতির প্রাণী, এবং এটা ওকে বুঝতে হবে। আমি বুঝাবো। স্বামী মিয়াসের দাঁত কিরমির করে বলে ওঠে, ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ। জি ভাই। স্বামী মিয়াসের নড়ে চড়ে বসে। নিমন্ত্রণ পত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আপনাকে অতিথি হিসেবে যেতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিষেধ করে দে, আমি পারবো না, কাজ নিয়ে ব্যস্ত আছি খুব। বারবার মিছিল মিটিং করতে হচ্ছে এখন। এসব অনুষ্ঠানে কি মেয়েদের নৃত্য দেখার সময় নেই। কথাটি বলে স্বামী নিমন্ত্রণ পত্রটির একটি লেখার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামিল মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ভাই, আমি ফোনে জানিয়ে দিচ্ছি। ওয়েট। জামিল দাঁড়িয়ে পড়ে শামীমের কথা শুনে। শামীম নিমন্ত্রণ পত্র থেকে চোখ তুলে জামিলের দিকে তাকিয়ে বলে, এই কলেজে তো ওই মেয়েটাই পড়ে, তাই না? কোন মেয়েটা? জামিল কয়েক মুহূর্ত চিন্তা করে বলে, ও হো হো হো, ওই ফটকা মেয়ে আলো। হ্যাঁ, ও এই কলেজেই পড়ে। ওর নাম আদ্রিতা আলো না? 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। কেন ভাই? শামীম নিমন্ত্রণ পত্র উঠিয়ে জামিলের দিকে তুলে বলে, স্বেচ্ছাসেবকদের লিস্টে ওর নাম। অনুষ্ঠান হোস্ট করবে সে এবার। তো জিজ্ঞাসু দৃষ্টিতে জামিল ইয়াসের দিকে তাকায়। প্রিন্সিপালকে বল আমি যাব। স্বামী মিয়াসের নিমন্ত্রণ পত্রটির দিকে তাকিয়ে বলে। জামিল খানিকটা অবাক হয়ে তাকায়। ইয়াসের তার দিকে তাকিয়ে বলে,